মিনিমাম 25টি প্রশ্ন কমন পাবে। একেবারে মিনিমাম বলছি 25টি ডিরেক্ট কমন পাবে। আবারও বলতেছি, মিনিমাম 25টি প্রশ্ন তুমি ডিরেক্ট কমন পাবে। আরও কিছু চাই? মাত্র 360টি এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, মাত্র 360। এর সাথে দুটি পরীক্ষা। পরীক্ষা মানে কি 30 আর 30, দুটি পরীক্ষা তোমাদের দিব। জাস্ট এতটুকু প্র্যাকটিস করবে। তোমরা জানো টোটাল পরিচ্ছেদ হচ্ছে 43টি। এই 43টি পরিচ্ছেদ, এতগুলো পরিচ্ছেদ পড়তে পড়তে ঘুম চলে আসবে, মনে রাখতে পারবে না। কিন্তু তোমাকে যদি বলা হয় স্পেসিফিক 360টি এমসিকিউ পড়ে যাও, আর কিছু প্রয়োজন আছে? মূল বই থেকে একটা লাইনও তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে না, শুধুমাত্র এই 360টি এমসিকিউ প্র্যাকটিস করবে। আমি আবার বলে দিচ্ছি, তুমি 25টি প্রশ্ন ডিরেক্ট কমন পাবে, ডিরেক্ট। আর কিছু চাই? শুধুমাত্র 360টি এমসিকিউ প্র্যাকটিস করে গেলেই হবে। আমি সে দুটি পরীক্ষা নিয়েও বলে দিলাম, কোশ্চেন দিয়ে দেবো, নিজেরাই পরীক্ষা দিবা কি অবস্থা হচ্ছে তোমাদের। তাহলে এই 360টি এমসিকিউ ইতিমধ্যে পার্ট 1টা আমি দিয়ে দিয়েছি। যারা দেখোনি, প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নিবা। 360টা এমসিকিউ, এর বাইরে এক্সট্রা একটা লাইনও পড়ার প্রয়োজন নাই। এখন চিন্তা করে দেখো, যার কাছে এই শিটটা থাকবে না তার অবস্থা কি হবে? তার অবস্থা প্রথম হচ্ছে, সে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসবে, এরপরে পরিচ্ছেদ 1 থেকে স্টার্ট করে পড়া, 43টা পরিচ্ছেদ পড়বে, আর তুমি পড়ছো 360টা এমসিকিউ। চিন্তা করে দেখো, ও যতক্ষণে 43টা পরিচ্ছেদ শেষ করবে, ইতোমধ্যে তোমার 360টা, প্রায় 360 বার পড়া হয়ে গেছে, 360 বার পড়া হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখো কে এগিয়ে থাকবে। এটাই বলা হয়েছে বলে 43টা পরিচ্ছেদ থেকে মাত্র 360টি এমসিকিউ, 360 ডিগ্রি বলা হচ্ছে। এর সাথে দুটি পরীক্ষা আমি দিচ্ছি এক্সট্রা, ইনাফ, আর কিচ্ছু লাগবে না। চলো মূল ভিডিও দেখি। আবারও বলে দিচ্ছি, 360 এমসিকিউ বারে একটা লাইনও কোথা থেকেও পড়তে হবে না, মূল বইটাও লাগতেছে না তোমার জন্য। চলো মূল ভিডিও দেখি। প্রত্যয় দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 11। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা এমসিকিউ আপনি প্রশ্ন কমন পাবেন। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এইরকম এমসিকিউ সাজানো গোছানো আপনি কোথাও পাবেন না, আমি নিশ্চিত বলতে পারি আপনাকে, একেবারে গ্যারান্টি সহ বলতে পারি। ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? ইতরামি, বাহাদুরি, পাগলামি, যে কোনো একটা কিন্তু অপশনে থাকবে। ইতরামি, বাহাদুরি, পাগলামি, আমি একসাথে 3টা দিয়ে রেখেছি যেন আপনার বইটাও রিডিং পড়া হয়ে যায়। এই জন্য আপনাকে বলা হয়েছে মূল বইয়ের একটা লাইনও আপনাকে আর পড়তে হবে না এই শিটটার বাহিরে। ইউটিউব থেকে বলেন বা যেখানেই বলেন, সবচেয়ে বেশি বিকৃত যে শিট থেকে থাকে আমার, সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ম্যাথের পরে। নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? জ্যাঠামি। নিন্দা অর্থে কোন অর্থে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। নৈপুণ্য অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? এটা আমরা দেখতে পাচ্ছি কি টেক, এটা হচ্ছে নেয়ে, তাহলে এটা হচ্ছে কি অর্থে? নৈপুণ্য অর্থে। এরপরের যে এমসিকিউটা, প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি? মানে কোনটার প্রকৃতি প্রত্যয় সঠিকভাবে করা হয়েছে? চল যকিষ্ণু চলিষ্ণু, এটাই সঠিক আছে। প্রত্যয়ের উদ্দেশ্য কি? প্রত্যয়ের উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা। অনেকগুলোর উদ্দেশ্যই কিন্তু মেন হচ্ছে নতুন শব্দ গঠন করা। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? এটা হবে তদ্ধিতান্ত শব্দ। বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? সেটা হবে আনি প্রত্যয়। ঘেরাও শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? এটা উত্তর হবে গির প্লাস হচ্ছে আও। কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে মেসো। তাহলে এটা উয়া প্রত্যয় যুগে কিন্তু গঠিত হয়েছে, মেসো। মূল বই বিশ্লেষণ করলে, এই বিশ্লেষণটা আপনি পাবেন না কোথাও। মূল বই বিশ্লেষণ করলে আমরা এই শব্দগুলো জানতে পারি। জাস্ট রিডিং পড়েন, আমি শিওর আপনি কখনোই ভুল করবেন না, কারণ এটা সাজানো গোছানো আছে আপনার জন্য। আপনার অবস্থান যে লেভেলই হোক না কেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন এই শিটটার মাধ্যমে। নিন্দা অর্থে জ্যাঠামি, যেটা আমরা আগে দেখে আসলাম। মূল বইটা বিশ্লেষণ আমি কেন করব? আমি যে এমসিগুলো পড়লাম সেটা আমি আবার মূল বই আকারে বিশ্লেষণ দিয়ে দেই, মানে একজন শিক্ষার্থী ডাবল পড়তেছে আমার সাথে সে ডাবল পড়তেছে, অর্থাৎ তার পড়াটা কিন্তু হয়ে যাচ্ছে। নিন্দা অর্থে জ্যাঠামি, সংশ্লিষ্ট অর্থে গেয়, যুক্ত অর্থে টেকো, আগত অর্থে দক্ষিণা, এটা পরীক্ষায় আসছে। জাত অর্থে ঢাকাই, এটা একটা বোর্ড পরীক্ষায় আসছে। বৃহৎ ডিঙা। নৈপুণ্য, যেটা আমরা একটু আগে দেখলাম নে। সদৃশ অর্থে হচ্ছে বাঘা। তাহলে এই শব্দগুলো আপনি কি করতে পারেন? একটা স্ক্রিনশট আকারে এখন থেকে বারবার প্র্যাকটিস করা শুরু করে দেন। আমি শিওর আপনি যে আমার সাথে এখন পড়লেন, আপনি অনেকগুলো এখন মনে আছে।
আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে দেখেন এখানে যে ভাগটা দেওয়া আছে এই ভাগের মধ্যে দেখতে পাচ্ছি আরও কিছু বিশ্লেষণের মধ্যে প্রথমে দেখব শব্দ ও ধাতুর পরে অর্থহীন মানে অর্থ নাই যে সব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ, এই যে নতুন শব্দটা আমরা পড়ে আসলাম সেগুলো হচ্ছে প্রত্যয়। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃত প্রত্যয় বলে ধাতুর পরে। এরপরে দেখব হচ্ছে প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই, ওই যে আমরা বললাম অর্থহীন। প্রত্যয় যোগ করলে অনেক সময় শব্দের অর্থটা কিন্তু বদলে যায়, মানে আগে যে অর্থটা ছিল তার অর্থটা কিন্তু বদলে যাচ্ছে। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কৃদন্ত শব্দ বলে, হয়ে গেল, তাহলে কৃদন্ত শব্দ বলা হয়। আমরা এখানে কয়েকটা প্রকৃত প্রত্যয় করে দিয়েছি, আপনার জন্য একটা স্ক্রিনশট রাখবেন এবং এখন থেকে শুধু এগুলোই শিখবেন। জয়, জি প্লাস হচ্ছে অ। দর্শনীয়, দৃশ্য যোগ অনীয়, শি যোগ হচ্ছে আন, এটা হলো শয়ান। সহ যোগ স্নু কৃত, এটা হচ্ছে শিশু যোগ অ, এটা হচ্ছে শৈশব। একটু ভালো করে খেয়াল করুন, আমি এই নিচের যে শব্দগুলো বিশ্লেষণ করলাম, এই নিচের সবগুলো, এই প্রত্যেকটা শব্দকে ভাঙলে যেমন এখান থেকে হবে শিশু, এখান থেকে হবে দেখতে পাচ্ছেন শিশু প্লাস হচ্ছে অ, শিশু, এটার কিন্তু একটা অর্থ আছে। শিশু বলতে আমরা বাচ্চা বা যেটাও বুঝে থাকি। তার মানে আমি একটা প্রকৃত প্রত্যয় যেটা করতে সেটা ভাঙলে যদি অর্থ পাই, শুরুর দিকের যে শব্দটা থাকবে এটা যদি অর্থবহ হয় তাহলে সেটা তদ্ধিত প্রত্যয়। শুরুরটা ভাঙলে যদি অর্থ না পাই তাহলে এটা হচ্ছে কৃত প্রত্যয়। ব্যাপারটা কীরকম একটু দেখুন। জয়, জি প্লাস হচ্ছে অ, জির তো কোনো অর্থ নাই। আবার দর্শনীয়, দৃশ প্লাস হচ্ছে অনীয়, এটা তো দর্শনীয়, এটারও কিন্তু অর্থ নাই। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন, টিচার। আলহামদুলিল্লাহ, প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ, সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। খেয়াল করে দেখুন, আবার শয়ান, শি যোগ হচ্ছে আন, তাহলে শি এটার নুন অর্থ নাই, তার মানে এটা কৃত প্রত্যয়।
কিন্তু শৈশবের শিশু, জমকালোর জমক, দৈনিকের দিন, নারীর হচ্ছে নর, সর্বজনের সর্বজন, জালিয়া থেকে হচ্ছে জাল, তার মানে প্রত্যেকটার প্রথম অংশের অর্থ আছে, তার মানে এটা হবে তদ্ধিত প্রত্যয়। তাহলে কীভাবে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় চিনবেন সেটা আমি কিন্তু আপনাকে বলে দিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে পরিচ্ছেদ নাম্বার 12 চলে আসলাম। একটা পরিচ্ছেদ আপনার শেষ হয়ে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যেই। সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। নিচের কোনটিতে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ ঘটেছে? উপমিত, একটু ভালো করে দেখুন, উপমিত। এই উপমিত আর উপমান এটা মনে রাখতে হবে, আমি পরে বিশ্লেষণ করে আপনাদের বলে দিব। এখন দেখেন, এটা হচ্ছে চন্দ্রমুখ, খুব ইম্পর্ট্যান্ট। কোনটি কর্মধারয় সমাস? এটা হবে পদ্ম আখি। নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? ত্রিফলা বা চৌরাস্তা। এরপরে দেখতে পাচ্ছি পরে যে কোশ্চেনটি, গোলাপ নামের ফুল গোলাপ ফুল। নামের শব্দটি বাদ চলে গেল, তার মানে এটা হচ্ছে মধ্যপদ লোপ পেয়েছে, বাদ গিয়েছে, কর্মধারয় সমাস। রাজপথ, রাজপথ ষষ্ঠী তৎপুরুষ হয়, রাজার পথ বা যেটা বলে রাজপথ, এটা হচ্ছে দেখুন ষষ্ঠী তৎপুরুষ। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? সেতার, বহুব্রীহি সমাসের উদাহরণ। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে কোন বহুব্রীহি সমাস হয়? পারস্পরিক ক্রিয়া, ক্রিয়ার কথা উল্লেখ করা আছে, এটা হচ্ছে ব্যতিহার। চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? আমরা আগেই দেখে আসছি, বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহির উদাহরণ কোনটি? হাতাহাতি, কানাকানি, এরকম। সময়সূচি শব্দের ব্যাস বাক্য হলো সময় সংক্রান্ত সূচি। সময়সূচি শব্দের ব্যাস বাক্য হলো সময় সংক্রান্ত সূচি। চিত সাঁতার, সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটা? চিত যে সাঁতার, মাঝখানে যে আছে, মনে রাখবেন মাঝখানে যে থাকলে কোনটা হবে, আর শেষে যে থাকলে কি হবে, শেষে যার থাকলে কি হবে, এরকম বিষয়গুলো জানতে হয়, মানে এটা টেকনিক্যালি আপনি বুঝতে পারবেন। এরপরে দেখব আমরা সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি? মধুমাখা, বিয়ে পাগলা, গ্রাম সারা, চিনি পাথা, আগাগোড়া। এটা হচ্ছে সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। সংখ্যাবাচক বলা হয় চতুর্ভুজ, সেতার, তেপায়া, এটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। নিচের কোনটিতে উপমেয়, উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? বিষাদ সিন্ধু। উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে বিষাদ সিন্ধু। মূল বই বিশ্লেষণ অনেক কিছু বুঝতে পারবেন। অর্থ সংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা সমাস বলি, এটা সমাসের সংজ্ঞা। সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসাবে লেখা হয়। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের, এখানে পূর্বপদ অবশ্যই আপনারা বুঝে নেবেন, এখানে পূর্বপদ ও পরপদের মাঝে হাইফেন বসে। কি বসবে? হাইফেন বসবে। প্রিয় শিক্ষার্থী, সমাস মূলত 4 প্রকার। পূর্বপদ ও পরপদ বিশেষ্য হয়ে উপমান কর্মধারায় সমাসে, তাহলে পূর্বপদ ও পরপদ বিশেষ্য হয় উপমান কর্মধারায় সমাসে। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, মনে রাখবেন। সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়। সমাসের রীতি বাংলা এসেছে সংস্কৃতি ভাষা থেকে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। দ্বিগু কর্মধারায় সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হয়, এটাও ইম্পর্ট্যান্ট। তাহলে দ্বিগু কর্মধারায় সমাসে পূর্বপদটা হবে সংখ্যাবাচক। দ্বিগু কর্মধারায় মনে রাখতে হবে। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন পোটলা পুটলি, তুমি আমি, সোনা রূপা, 19-20, এগুলো হবে দ্বন্দ্ব সমাস। আমি প্রথমে দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ, এখানে যে কয়টা সমাস আমি দিয়েছি ব্যাস বাক্য সহ, শুধুমাত্র এগুলোই পড়বেন, বইয়ের এতগুলো মনে রাখতে পারবেন না। আমি নিশ্চিত আপনার 2023 এবং 24-এর বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করে দেখুন, এর বাইরে একটাও নাই আমি যেটা আপনাকে দিয়েছি। হাতে কলমে চোখে মুখে, হাতে ও কলমে মাঝখানে ও আছে, তার মানে দ্বন্দ্ব সমাস। বেগুন ভাজা, কনক চাপা, টাক মাথা, ভাজা যে বেগুন, মাঝখানে যে থাকবে, যোজক যে থাকবে, কর্মধারায় সমাস। কাজল কালো বা শশব্যস্ত, কাজলের মতো, মাঝখানে মতো এই শব্দটা আসবে, এটা হচ্ছে উপমান কর্মধারয়। তাহলে কাজলের মতো কালো, কাজল কালো। তাহলে মাঝখানে মতো শব্দ থাকলে অবশ্যই বুঝবেন এটা উপমান কর্মধারয় সমাস। পদ্ম আখি, চন্দ্রমুখ, সিংহ পুরুষ, খেয়াল করে দেখুন, আখি পদ্মের ন্যায়, এই যে মাঝখানে ন্যায় শব্দটা আছে, তার মানে এটা উপমিত। উপমান মাঝখানে মতো থাকবে, আর উপমিত
শেষে ন্যায় থাকবে কার? ব্যাস বাক্যের। মন রূপ মাঝি, মাঝখানে রূপ শব্দটা আসবে রূপক কর্মধারয়। রাজপথ, পথের শেষে বয়সীন র আছে পথের র, ষষ্ঠী তৎপুরুষ। গরুর গাড়ি তেলে ভাজা, গরুর গাড়ি অলুক তৎপুরুষ, র আছে। গোফ খেজুরে, গোফে খেজুরে লাস্টে জার, লাস্টে ব্যাস বাক্যের শেষে জার আছে, গোফে খেজুর জার, তার মানে ব্যতিহার বহুব্রীহি। গায়ে পড়া কানে খাটো, গায়ে এসে পড়া যে, এই যে লাস্টে যে আছে বহুব্রীহি, তার মানে এটা হচ্ছে অলুক বহুব্রীহি। এই হচ্ছে সমাস। অনেকের কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়, তবে আমি চেষ্টা করছি ততটুকু সংক্ষেপে আপনাদের এটা বুঝিয়ে দেওয়া যায়। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? একটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। নিপাতনে সিদ্ধ মানে নিপাতনে সিদ্ধ, দেখুন এখানে কিন্তু আমি দিয়েছি একটা হচ্ছে কুলটা, মানে কুলোটা গবাক্ষ, যেটা স্বরসন্ধির উদাহরণ। আর ডান পাশে হচ্ছে গোষ্পদ, বৃহস্পতি, একাদশ, এই তিনটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে নিপাতনে স্বরসন্ধি দুটি, কুলটা আর হচ্ছে গবাক্ষ। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে তিনটা, গোষ্পদ, বৃহস্পতি, একাদশ। আমি নিশ্চিত আপনার এমসিকিউ আর কখনো ভুল হবে না। শীতার্থ সন্ধিটি কোন নিয়মে সাধিত হয়েছে? স্বরে অ প্লাস হচ্ছে ঋত, তার মানে আর হবে। শীতার্থ ওই যে আর। জৈনেক জনযোগ এক। নিচের কোনটিতে জ এর প্রভাবে ত হয়েছে জ? এই যে উজ্জ্বল, উত থেকে যে লাস্টে খুণ্ড ত থেকে জ প্লাস হয়ে যাচ্ছে। মূল বই বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছেন সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। বিসর্গ সন্ধিতে 5 ধরনের পরিবর্তন হয়। সন্ধি 3 প্রকার, একটা স্বরসন্ধি। আপনি শুধুমাত্র এই কয়েকটা স্বরসন্ধি শিখবেন, এর বাইরে না। শুধুমাত্র এই কয়েকটা স্বরসন্ধি শিখবেন, শুধুমাত্র এই কয়েকটা স্বরসন্ধি আপনি শিখবেন। এরপরে ব্যঞ্জন সন্ধি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ব্যঞ্জন সন্ধি দেওয়া আছে এই কয়েকটা। সৎ যোগ উপায় সদুপায়, তৎযোগ মধ্যে তন্মধ্যে, সমযোগ কা শঙ্কা, এই টোটাল হচ্ছে এখানে ব্যঞ্জন সন্ধি, এই কয়েকটা আপনি শিখবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিসর্গ সন্ধি, আপনি এই কয়েকটা শিখবেন। আমি আবারও বলছি খুবই কম করে দিয়েছি আপনার জন্য, মূল বইটা বিশ্লেষণ এভাবেই করেছে আপনার জন্য। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছেদ নাম্বার 14 চলে আসলাম। কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? চুপচাপ, টেক টেক, এবং এখানে কেক টেক এবং লাস্টে হচ্ছে ঝিলমিল। চুপচাপ, কেক টেক আর হচ্ছে ঝিলমিল, এটা হচ্ছে অনুকার দ্বিত্বের উদাহরণ। ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কি? টুং টুং, ঝমঝম, জল জল। ধনাত্মক দ্বিত্বের মাঝখানের স্বরধ্বনি খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই 145 আপনি 5 বার পড়বেন, 5 বার পড়বেন এখনই আমার সাথে। ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটেছে কোনটিতে? ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে কোনটিতে? পটাপট, গপাগপ, খপাখপ, এই তিনটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে দেখুন বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি? একটা হচ্ছে বিভক্তিহীন, একটা হচ্ছে বিভক্তিযুক্ত। 146 এবং 147 খুব ভালো অর্থাৎ খুব ভালো করে মনে রাখবেন। বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি? হঠাৎ কয়েকটা বোর্ড পরীক্ষায় আসছে, কয়েকটা বোর্ডের কোশ্চেনের মধ্যে পেয়ে গেছে এটা। ঘুম ঘুম, উড়ো উড়ো। আর বিভক্তিযুক্ত সুরে সুরে, চোখে চোখে, এই চোখে চোখে আসছে কয়েকটা বোর্ডে দেখলাম। মনে মনে, ঝাঁকে ঝাঁকে। ছেলেটাকে চোখে চোখে রাখো, এই যে চোখে চোখে এইটা আসছে। এখানে চোখে চোখে কোন শব্দ দ্বিত্ব? আমরা জানি বিভক্তিযুক্ত। নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিত্ব? একটা আমরা একটু আগে দেখে আসলাম, পর পর, জ্বর জ্বর, কবি কবি। ভয়ে গা ছমছম করছে, এ বাক্যে ছমছম অব্যয়ের দ্বিরুক্তি দ্বারা কোনটি বোঝাচ্ছে? এটা হচ্ছে অনুভূতি। ও দাদা দাদা বলে কাঁদছে, এখানে দাদা দাদা দ্বিরুক্তিটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে আগ্রহ বোঝাতে। থেকে থেকে শিশুটি কাঁদছে, এখানে থেকে থেকে দ্বিরুক্তিটি কী অর্থে? কালের বিস্তার, কিছুক্ষণ পর পর। অনুকার দ্বিত্বের স্বরের পরিবর্তন ঘটেছে কোনটিতে? ওই যে চুপচাপ, দলাদলি, মোটামুটি, এটা হচ্ছে স্বরের পরিবর্তন ঘটেছে। প্রশ্ন কমন পড়তে বাধ্য, আসবে কই থেকে প্রশ্ন? মূল বই বিশ্লেষণ। শব্দ দ্বিত্ব 3 ধরনের: অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্তি দ্বিত্ব। অনুকার দ্বিত্বের প্রথম শব্দটি, আবারও শুনুন, অনুকার দ্বিত্বের প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও দ্বিতীয়টি কিন্তু অর্থহীন। পরপর ব্যবহৃত প্রায় একই চেহারার বা কাছাকাছি শব্দকে অনুকার দ্বিত্ব বলে। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়
তাদেরকেই বলা হয় ধনাত্মক শব্দ, যেমন শাঁসা, টনটন, সমসম। হয়ে গেল আমাদের 15 নাম্বার। চলে আসলাম নরবাচক এবং নারীবাচক শব্দ। নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নাই? বর কোণে, যেমন দাদা দাদি বলি আমরা, কিন্তু এরকম তো মিল পাচ্ছি না এখানে। বাদশাহ, বেগম, কোনো মিল নেই। পিতামাতা, কোনো মিল নেই। প্রত্যয় যুগে নারীবাচক শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে? তেজস্বিনী, ধোপানি, কনিষ্ঠা, পাগলি, শ্রীমতী। এটা হচ্ছে প্রত্যয় যোগ করে করা হয়েছে। আনি প্রত্যয়, এরকম প্রত্যয় আপ্রত্যয় যোগ করে করা হয়েছে। নিচের কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক? সন্তান, মন্ত্রী। সন্তান বলতে আমরা ছেলে মেয়ে উভয়কে বুঝি, মন্ত্রীর ক্ষেত্রেও সেম। নিচের কোন শব্দটি হবে ক্লীবলিঙ্গ, মানে কোনো প্রাণ নাই, ঘর, বাড়ি, টেবিল, এটা বোঝাচ্ছি আমরা। নিচের কোন শব্দটি নারীবাচক হয় না, অর্থাৎ লিঙ্গান্তর হয় না? খুবই ইম্পর্টেন্ট এটা। নিচের কোন শব্দটি নারীবাচক হয় না, অর্থাৎ লিঙ্গান্তর হয় না? সভাপতি, সহকারী শিক্ষক, কবিরাজ। নিচের কোনটা নিত্য নরবাচক শব্দ? অকৃতদার, কৃতদার। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, 159 এবং 160। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? আর নিচের কোনটি নারীবাচক বা স্ত্রীবাচক নিত্য বলা হয়েছে? একটা হচ্ছে বিধবা, সতীন, আর হচ্ছে অকৃতদার, আর হচ্ছে কৃতদার। এই তো হয়ে গেল। মূল বইটা বিশ্লেষণ করলে আমরা প্রথমেই পাবো সেই নিত্য নরবাচক শব্দ অকৃতদার। দেখুন অনেক বড় করে দিয়েছি কেন, যেন আপনার চোখে ভাসে। দেখুন বড় করে দিয়েছি। নিত্য নরবাচক শব্দ হচ্ছে অকৃতদার আর কৃতদার, দুইটাই কিন্তু নরবাচক। আর নারীবাচক হবে সতীন, বিধবা, আর হচ্ছে কুলটা। এরপরে দেখতে পাচ্ছি আরও কিছু বিশ্লেষণ। বিশেষ্য ও বিশেষণের নর নারী ভেদের নাম হয় লিঙ্গ। নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ্য শব্দকে বলে উভলিঙ্গ। নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় না এমন সজীব বিশেষ্য শব্দকে বলে ক্লীবলিঙ্গ। নারীবাচক শব্দ দুই প্রকার, একটা পত্নীবাচক আর আছে অপত্নীবাচক। অপত্নীবাচক শব্দ কয়েকটা আমি এখানে লিখে দিলাম, একটা স্ক্রিনশট রাখবেন, বারবার এগুলোই শুধু প্র্যাকটিস করবেন। নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না, একটু আগে আমি এটা বলে আসছি। সেটা হচ্ছে ভাই বোন, পিতামাতা, ছেলে মেয়ে, বর কনে, বাদশা, বেগম। বাদশা, বেগম কয়েকটা বোর্ডে আসছে চলতি বছরে দেখলাম, মানে 24 সালে। বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। সহকারী শিক্ষক, সভাপতি। এখানে আমি কয়েকটা দেখুন নরবাচক শব্দকে নারীবাচক শব্দে রূপান্তর দেখিয়ে দিয়েছি। এই কটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ভাইপো, ভাইজি, মদ্দা বিড়াল, মাদি বিড়াল। এই যে মদ্দা বিড়াল, মাদি বিড়াল পরীক্ষা আসতে পারে। এবং সর্বশেষ যেটা আছে সুখ, মানে আছে সুখ থেকে হবে শাড়ি। এই লাস্টেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুখ, শাড়ি, মদ্দা বিড়াল, মাদি বিড়াল। এটা আপনি অবশ্যই ভালো মতো করে পড়বেন, এই দুটি যেন মনে থাকে আপনার, এই দুটি যেন কখনোই ভুল না হয়। আবারও বলতেছি, মদ্দা বিড়াল আর হচ্ছে মাদি বিড়াল, আর এদিকে হবে সুখ থেকে হবে শাড়ি। ওকে, এবার আমরা চলে আসলাম 16 নম্বর পরিচ্ছেদের সংখ্যাবাচক শব্দ। পূরণবাচক শব্দ 80তম, এর অপর নাম কি হবে? দেখেন 80তম। এরপরে দেখতে পাচ্ছি আমরা তেহাই কি ধরনের সংখ্যাবাচক শব্দ? ভগ্নাংশ পূরণবাচক। যা পরিমাপের ক্ষেত্রে সংখ্যা শব্দের ব্যাপক ব্যবহার হয় সেটা হবে দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন, খণ্ড, তাপমাত্রা। বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য কোন কোন প্রত্যয় ব্যবহৃত হয়? ই এবং হচ্ছে লা। তাহলে এই দুটি প্রত্যয় ইউজ করা হয়। লা, যেমন 5ই, 6ই, 7ই, পহেলা, এরকম যে লা এবং ই প্রত্যয় যোগ করা হয়। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম 4টি কোন ভাষার নিয়ম হয়? এটা হচ্ছে হিন্দি ভাষায় প্রথম 4টি। 1 এককের 4 ভাগের 1 ভাগ, এটা আমরা চৌথা বলি। পূর্ণ সংখ্যাকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক শব্দ কোনটি? সোয়া, পোয়া, তেহাই, সারে। তেহাই শব্দটি মনে রাখবেন। এবং এখানে একটা নতুন শব্দ লিখেছি দেখুন, এটা কি? 99তমকে কীভাবে বলা হয়? নবনবতিতম। 99তমকে এভাবে বলা হয়। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে সাধারণত পূরণবাচক নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? এটা হবে ষষ্ঠী, অর্থাৎ 168 নম্বর, মানে 68 নম্বর এমসিকিউটাও আপনার জন্য ইম্পর্টেন্ট। মূল বই বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আমি একটা শব্দকে অনেক বড় করে লিখেছি, তেহাই। এটা মনে রাখবেন, এটা হবে ভগ্নাংশ পূরণবাচক শব্দ। ভগ্নাংশ পূরণবাচক শব্দ, এই তেহাইটা অনেকবার বোর্ডে আসছে, কয়েকটাই দেখলাম বোর্ডে বেশিরভাগ দেওয়া হয়েছে এই কোশ্চেনটাই, এই জন্য এটাকে সবার সামনে রাখলাম।
সংখ্যা শব্দ দুই রকমের, ক্রমবাচক, পূরণবাচক সংখ্যা শব্দ তিন প্রকার, সমাসবদ্ধ শব্দের পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয় ক্রমবাচক শব্দ। এখানে অনেকগুলো আমি লিখে দিয়েছি, আপনি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে এগুলো আপনি পড়বেন এবং এগুলো আপনি বারবার পড়বেন। আপনাকে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, এটাই হচ্ছে আপনার কাছে মূল বই। আপনার বাংলা দ্বিতীয় পত্রের এটা ছাড়া কোনো বই নাই। আচ্ছা, এরপর দেখব আমরা 17 নম্বর পরিচ্ছেদ, শব্দের শ্রেণীবিভাগ। আদালত, তারিখ, কলম, হালুয়া কোন ভাষা শব্দ? আরবি শব্দ। গণ প্রজাতন্ত্রী, অধ্যাদেশ, সচিবালয় শব্দটি কোন শ্রেণীর শব্দ? পারিভাষিক। হয়ে গেল। এরপর আমরা যাবো মূল বই বিশ্লেষণ। এখানে পর্তুগিজ শব্দ কি হবে? আনারস, আলপিন, আলমারি, বালতি, চাবি, পাদ্রি, গির্জা, পাউরুটি। ফরাসি শব্দ কি হবে? কুপন, রেস্তোরাঁ, ডিপো। মানে এগুলো বেশি ইম্পর্টেন্ট বলে অনেক বড় করে দিয়েছে, আপনার জন্য মার্ক করে দিয়েছে যেন চোখে ভাসে। ফার্সি, চশমাটা আর দোকান, এই দুটি পরীক্ষায় বেশি আসছে। তার মানে পর্তুগিজ, ফরাসি এবং ফার্সি এই তিনটা বেশি করে পড়বেন। তুর্কি, এরপর আছে তুর্কি দারোগা শব্দটা বেশি পড়বেন। হিন্দির মধ্যে সমঝোতা, এটা পড়বেন। মৌলিক শব্দের মধ্যে হাত এবং গোলাপ দুটি বেশি বেশি পড়বেন। গঠন অনুসারে শব্দ দুই ধরনের। এরপরে উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ চার ধরনের। বাক্যে প্রয়োগের উপর ভিত্তি করে শব্দ বিভাজন 8 প্রকার। সাধিত শব্দ তৈরি করা হয় উপসর্গ এবং প্রত্যয় যোগ করে, যেমন নীলাকাশ, সম্পাদকীয়, সাংবাদিক, সংসদ সদস্য সবগুলাই হবে সাধিত শব্দ। অলন্দাজ শব্দ হবে হরতন, রুইতন, টেক্কা, তুরুপ, মানে তাসের বিভিন্ন নাম। চলে আসলাম প্রিয় শিক্ষার্থী 18 নম্বর পরিচ্ছেদে, বিশেষ্য। অপরাজেয় বাংলা, ইত্তেফাক, সঞ্চিতা কোন শ্রেণীর বিশেষ্য? এটা হবে নামবাচকের মধ্যে একটা আছে সৃষ্টি নাম, তার। সমষ্টি বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি বোঝানো হয়? ঝাঁক বা জনতা। ঝাঁক বা জনতা বললে আমরা বুঝতে এটা সমষ্টি হবে। ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটি? শয়ন, ভোজন, খুবই ইম্পর্ট্যান্ট। গুরুত্ব কোন পদ? এটা হবে বিশেষ্য পদ। বাংলাদেশ, পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? স্থান নাম। এ এক বিরাট সত্য, এখানে সত্য পদরূপে ব্যবহৃত হয়েছে বিশেষ্য। মূল বই বিশ্লেষণ করলে আমরা পাবো, সেই দেখুন প্রথমটাই আছে নাম বিশেষ্য, যাকে আমরা বলি সৃষ্টি নাম। গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা। ক্রিয়া বিশেষ্য দেখুন বড় করে দিয়েছি, পঠন, ধৈর্য এবং হচ্ছে ভোজন আর হচ্ছে শয়ন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। এখানে সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা বেশি ইম্পর্টেন্ট বলে দিয়েছি। আবার গুণ বিশেষের মধ্যে আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য, এই দীনতা কিন্তু পরীক্ষা আসতে পারে। বিশেষ্য সাধারণত 6 প্রকার। সমষ্টি বিশেষ্য হচ্ছে জনতা, মিছিল, পরিবার, ঝাঁক। জাতি বিশেষ্য হবে ফুল, নদী, সাগর, পর্বত। পর্বতটাকে বড় করে দিয়েছে মানে এটা ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখবো হচ্ছে 19 নম্বর পরিচ্ছেদ, সর্বনাম। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? যারা, তারা, যে, সে, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনামের উদাহরণ, মোস্ট ইম্পর্টেন্ট। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে? সাপেক্ষ সর্বনাম। অর্থের সঙ্গতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন? সেটাই হবে সর্বনাম। একজন এসে খবরটা দেয়, এখানে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে? মানে একজন, অনির্দিষ্ট। নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি? এরা। নির্দেশক হবে এরা। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? দুইটা নির্দেশ করে। নির্দেশক সর্বনাম। কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? তুই, এ, অ, এটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। মূল বই বিশ্লেষণ করে দেখুন শুরুতেই দিয়েছি। অন্যের পক্ষে সর্বনাম হবে সে, এ, ওর, তারা। ওর এবং তারা দুটো মনে রাখবেন। অনির্দিষ্ট মানে হচ্ছে একজন। সাপেক্ষ সর্বনাম বলতে আমরা যারা, তারা, যে, সে, যেমন তেমন, এটা মনে রাখবেন। অন্যবাচক সর্বনাম অন্য, অমুক, পর। আত্মবাচক সর্বনাম নিজে বা স্বয়ং। বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি, নির্দেশক, বচন যুক্ত হয়। সর্বনামকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে। দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম হয়। সাধারণ সর্বনাম তুমি, সে। মানি সর্বনাম তিনি, উনি, এটা। নির্দেশক সর্বনাম এ, এই, ও, উনি। পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 20। চলন্ত ট্রেন, এ বাক্যের বিশেষণ পদটি কোন শ্রেণীর? অবস্থাবাচক। বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? এই পুকুরের পানি ঘোলা। পাথুরে মূর্তি। বেলে মাটি, মেটে কলসি কোন ধরনের নাম বিশেষণ? উপাদানবাচক। এরপর আমরা দেখতে পাচ্ছি আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন।
এ বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ? এটা হবে পরিমাণবাচক। 50 টাকা, বাক্যটিতে 50 হলো বিশেষণ। তৃতীয় প্রজন্ম, 34তম অনুষ্ঠান কোন বিশেষণের উদাহরণ? পূরণবাচক। নির্দিষ্টতাবাচক বিশেষণের উদাহরণ কোনটি? এই দিনে বৃষ্টি পড়ে। মূলভাবে বিশ্লেষণ করলে আমরা পাবো প্রথমেই অবস্থাবাচক বিশেষণের মধ্যে আমরা পাবো হচ্ছে চলন্ত ট্রেন, তরল পদার্থ। উপাদানবাচক বেলে মাটি, পাথরের মূর্তি, খুবই ইম্পর্টেন্ট বলে অনেক বড় করে দেখাচ্ছি। নির্দিষ্টতাবাচক বিশেষণ এই দিনে সেই সময়। পরিমাণবাচক অনেক লোক। ভাববাচক খুব ভালো খবর, গাড়িটি বেশ জোরে চলছে। বিধেয় বিশেষণ লোকটা পাগল, এই পুকুরের পানি ঘোলা। বর্ণবাচক নীল, সবুজ, লাল। গুণবাচক চালাক ছেলে, ঠান্ডা পানি, এরকম। প্রশ্নবাচক কেমন, কতক্ষণ।